নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়তে চলেছি সৈকত মুখোপাধ্যায়ের লেখা প্রেতুলকি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমার কলেজের বন্ধু সাগ্নিকের ডাকে বিধুনি গিয়েছিলাম। বেড়ানো ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। অথচ সেখানে গিয়ে এক হাড় হিম করা অভিজ্ঞতার মুখোমুখি হলাম। পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের সীমান্তে শান্ত শহর হচ্ছে বিধুনি। সাগ্নিক ওখানকার থানার ওসি। 3 বছর ধরেই আমাকে ফোনে ডাক পাঠাচ্ছে। আমি ট্রান্সফার হয়ে যাওয়ার আগে একবার এখান থেকে ঘুরে যা পার্থ। হলফ করে বলতে পারি এমন সুন্দর জায়গা কমই দেখেছিস। অতএব এবার ক্রিসমাসের ছুটিতে চলেই গেলাম বিধুনি। ছোট্ট স্টেশনটা নামতেই চোখ জুড়িয়ে গেল। লাল মোড়ামে ঢাকা প্ল্যাটফর্মের ওপর বিশাল বিশাল কয়েকটা মহুয়ার শালের গাছ। যতদূর চোখ যায় শীতের রোদ ঝলমল করছে সবুজ ছাওয়ায় ছোটা নাগপুরের মালভূমে। দিগন্তে মেঘের মতন দাঁড়িয়ে আছে দলমা পাহাড়। সেই পাহাড়ের দিক থেকেই একটা হিম ঠান্ডা হাওয়া এসে শরীরের সমস্ত জড়তা ঝরিয়ে দিয়ে চলে গেল। আমাকে নিয়ে যাওয়ার জন্য সাগ্নিক নিজেই জিপ নিয়ে চলে এসেছিল। জিপে উঠে ওকে জড়িয়ে ধরে বললাম, থ্যাংক ইউ ভাই, তুই না ডাকলে এরকম স্বর্গের মতো জায়গাটা অদেখাই থেকেছে তো। সাগ্নিককে যতটা খুশি দেখবো ভেবেছিলাম ততটা খুশি দেখালো না। মুখে যেন একটা দুশ্চিন্তার কালো ছাপ। জিপটা মেন রোডে তুলে বলল, স্বর্গে ভূত ঢুকেছে। মানে? আমি অবাক হয়ে বললাম। সাগ্নিক বলল, ঝাড়খণ্ডের টেররিস্টরা এখানে লুকিয়ে চুরিয়ে ঢুকে পড়ছে, গা ঢাকা দিয়ে বসে থাকছে, অথচ তাদের ধরতে পারছি না। আমি পৌঁছানোর আগেই ব্যাটারা কেমন করে যেন খবর পেয়ে পিঠ টান দিচ্ছে। যাকে ওসব কথা থাক, তুই এসেছিস, এখন কদিন শুধু তোকে নিয়ে বেড়াবো। বিধুনি থানার পেছনেই সাগ্নিকের ছবির মতো সুন্দর কোয়ার্টার। লাল টালিতে ছাওয়া একতলা বাংলো বাড়ি, চারিদিকে ফুলের বাগান। ওর হেল্পিং হ্যান্ড মধুদার মতন এত ভালো মানুষ দেখাই যায় না। আমি পৌঁছানো মাত্র আমাকে যে কিভাবে যত্ন করবেন তাই নিয়েই অস্থির হয়ে উঠলেন। যাই হোক, চান টান সেরে মধুদার বানানো গরম গরম ফ্রাইড রাইস আর চিকেন রেজালা দিয়ে লাঞ্চ সেরে বারান্দায় বেরিয়ে এসে দেখলাম সাগ্নিক গম্ভীর মুখে একটা বেতের চেয়ারে বসে রয়েছে। পাজামা পাঞ্জাবি ছেড়ে আবার ইউনিফর্ম টুপি পরে নিয়েছে, এমনকি জুতোটাও। অবাক হয়ে বললাম, তুই কি আবার বেরোবি নাকি? ও আমাকে পাশের বেতের চেয়ারটায় বসতে বলল, তারপর খুব দুঃখিত সুরে বলল, পার্থ, আমার এত খারাপ লাগছে তোকে কেমন করে বোঝাবো। কিছুক্ষণ আগেই একটা মার্ডারের খবর এলো। একবার গিয়ে ইনভেস্টিগেট না করলেই নয়। জায়গাটা এখান থেকে একটু দূরও আছে। অবশ্য একজন হাবিলদারকে অলরেডি ওখানে পাঠিয়ে দিয়েছি ডেড বডি পাহারা দেওয়ার জন্য। কাজেই আমি একটু দেরি করে বেরোলেও অসুবিধা নেই। কিন্তু তুই একা একা কি করবি? আমি বললাম, এর জন্য এত সংকুচিত হচ্ছিস কেন? পুলিশের চাকরিতে এরকম তো হতেই পারে। একটা কাজ করি না, যদি অসুবিধা না থাকে তাহলে আমিও তোর সঙ্গে ঘুরে আসি, একটু বেরোনোও হবে। আর বলা যায় না, কলকাতায় আমার কাগজে পাঠানোর মতো একটা রোমহর্ষক খবরও পেয়ে যেতে পারি। সাগ্নিক খুব খুশি হয়ে আমার হাতটা জড়িয়ে ধরে বলল, তুই সত্যিই যাবি পার্থ? তাহলে তো খুব ভালো হয়। চল, আর দেরি করবো না, যেতে যেতে তোকে কেসটা বলবো। জিপ ড্রাইভ করতে করতে খুনের ঘটনাটা সম্বন্ধে সাগ্নিক আমাকে যা জানালো তা হলো এই। বিধুনি থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে একটা জঙ্গলে ঢাকা ছোট্ট গ্রাম আছে, নাম শিরৌল। গ্রামের বাইরে নদী, নদীর নামও শিরৌল। নদীর ওপারে অনেকখানি কাশে ঢাকা প্রান্তর। সেই প্রান্তর দিয়ে মিশেছে ঝাড়খণ্ডের জঙ্গলে। কাশবনের মধ্যে একটু পরিষ্কার জায়গায় একটা মাত্র কুঁড়ে ঘর। ওটাই ছিল শিবসাধুর আস্তানা। শিবসাধুর বয়স 67 হবে। সাধুদের মতনই জটা দাড়ি রক্তবস্ত্র সবই ছিল তার।
শিরৌল আর তার আশেপাশের গ্রামের লোকেরা জানত শিবসাধুর নানা রকম অলৌকিক ক্ষমতা আছে। ঝাড় ফুঁক, মারণ উচাটন এসব এসে নাকি সিদ্ধহস্ত। মুখে কেউ স্বীকার না করলেও গ্রামের অনেকেই রাতের অন্ধকারে শিবসাধুর সঙ্গে দেখা করত। টাকা পয়সা দিয়ে শত্রুকে পান মারাত, নিজেদের ভাগ্য গণনাও করিয়ে আসত। সকলেই একটা কথা স্বীকার করত, শিবসাধু লোকটা ঈশ্বরের উপাসক ছিল, ছিল শয়তানের উপাসক। মারণ উচাটন ছাড়া শিবসাধুর আরেকটা গুণ ছিল, সে খুব ভালো উল্কি আঁকতে পারত। শুধু কালো বা নীল নয়, নানা রকম গাছের রস টস দিয়ে রঙিন উল্কি আঁকতেও সে ছিল ওস্তাদ। আদিবাসীদের উল্কি প্রীতির কথা কে না জানে। তারা প্রায় শিবসাধুর কাছে গিয়ে পয়সা দিয়ে উল্কি আঁকিয়ে দিত। সেই শিবসাধুই খুন হয়েছে। আজ সকালে গ্রামের কয়েকটা মেয়ে উল্কি আঁকাতে গিয়ে দেখে তার ঘরের দরজা খোলা, আর ঘরের মেঝে রক্ত স্রোতের মতো উপুর হয়ে পড়ে আছে শিবসাধু। আমি বললাম, এরকম একজন মানুষকে কে খুন করলো? কেনই বা করলো? সাধু সন্ন্যাসীদের গায়ে হাত দেওয়ার সাহস তো সাধারণ গ্রামবাসীদের থাকে না, তার উপরে যার অলৌকিক ক্ষমতার উপর তাদের এত বিশ্বাস ছিল। সাগ্নিক বলল, কি বলেছিস? সাধারণ গ্রামবাসীরা শিবসাধুকে খুন করেনি, করেছে টেররিস্টরা। টেররিস্টরা? আমি অবাক হয়ে সাগ্নিকের মুখের দিকে চেয়ে রইলাম। টেররিস্টদের সঙ্গে নির্জন নদীর চরে বসবাসকারী এক সন্ন্যাসীর কি সম্পর্ক? সাগ্নিক বলল, খবর পেয়েছি রিসেন্টলি এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছিল। জানিস নিশ্চয়ই, সন্ত্রাসবাদীদের মধ্যে ছোট ছোট অনেক দল উপদল রয়েছে। এক একটা দলের এক এক রকম চিহ্ন বা লোগো। ওরা বুকে বা পিঠে সেই চিহ্ন উল্কি দিয়ে আঁকিয়ে নেয়, যাতে নিজের দলের সদস্যকে চিনতে অসুবিধা না হয়। সেরকমই একটা নতুন গজিয়ে ওঠা দলের সদস্যরা শিবসাধুর কাছে উল্কি আঁকাতে আসে। আমি বললাম, কিন্তু তাতে তো শিবসাধুর সঙ্গে ওদের বন্ধুত্ব করে ওঠার কথা, তাকে মারবে কেন? সাগ্নিক বলল, সঠিক কারণটা এখনই বলতে পারবো না, কিন্তু ধর যদি শিবসাধু ওদের কারোর পরিচয় জেনে ফেলে আর তারপর ব্ল্যাকমেলিং শুরু করে, তখন খুন করা ছাড়া আর উপায় কি বল? আমি বললাম, কিন্তু সাগ্নিক, শিবসাধু যদি ওদের কারোর পরিচয় জেনেই থাকতো, তাতেই বা ক্ষতি কী ছিল? টেররিস্টরা তো থাকে জঙ্গলে, পরিচয় জানলে তো তাকে ধরতে পুলিশের বাড়তি কোনো সুবিধা হতো না। হুম, এটা তোর একেবারে ভুল ধারণা, বলল সাগ্নিক। ওরা অপারেশনের সময় ছাড়া অন্য সময় গ্রামবাসীদের মধ্যেই মিশে থাকে। এমনকি শুনলে অবাক হবি, বিভিন্ন সরকারি অফিসে, এমনকি পুলিশের মধ্যে ওদের স্পাই মিশে রয়েছে। আমার দৃঢ় ধারণা শিবসাধু সেরকমই কাউকে চিনতে পেরে গিয়েছিল, এমন কাউকে যে খুব গুরুত্বপূর্ণ পজিশনে গা ঢাকা দিয়ে রয়েছে। খুব সাংঘাতিক সব ইনফরমেশন নিয়মিত টেররিস্টদের হাতে পৌঁছিয়ে দিচ্ছে। শিবসাধু নিশ্চয়ই ওদের কাছে গিয়ে সেই পরিচয় লুকিয়ে রাখার জন্য প্রচুর পয়সা চেয়েছিল। ওরা পয়সার বদলে শিবসাধুর মাথায় বুলেট পুড়ে দিয়েছে। কথা বলতে বলতে আমরা একটা ছোট্ট গ্রাম পেরোলাম। বুঝলাম এটাই সেই শিরৌল গ্রাম। তারপর একটা নদী। শীতকাল বলে নদীতে জল কমছে। আমাদের জিপ দিব্যি নুড়ি পাথরের ওপর দিয়ে হেলতে দুলতে ওপারে পৌঁছালো। তারপরেই দেখলাম শিবসাধুর ডেরা। সাগ্নিক যেমন বলেছিল, কাশের জঙ্গলের মধ্যে একটা পরিষ্কার নিকোনো উঠোন, তার মাঝখানে ছোট্ট একটা ঘর। আমাদের জিপ ঘরটার সামনে গিয়ে দাঁড়ানো মাত্রই খাকি পোশাক পরা এক হাবিলদার দৌড়ে এসে স্যালুট করে দাঁড়ালেন। বুঝলাম এনাকেই সাগ্নিক লাশ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। সাগ্নিক বলল, জীবনবাবু, দরজাটা তালা দিয়ে রেখেছেন তো? আগে হ্যাঁ স্যার। ঠিক আছে, একটু খুলে দিন, আমরা ভেতরটা দেখব। ঘরটায় ঢোকা মাত্রই আমার সারা শরীর কেমন যেন একটা অস্বস্তি ছড়িয়ে পড়ল। সেটা শুধু মেঝের উপর উপুর হয়ে পড়ে থাকা প্রাণহীন দেহটার জন্য নয়, দেওয়ালে টাঙানো হাড়, মরার মাথার খুলি, সাপের খোলস, নানা রকমের ডমরু আর মাদলের মতো বাদ্যযন্ত্র, সেগুলো অস্বস্তিতার জন্য দায়ী।
শাগনিক উবু হয়ে বসে শিবসাধুর মাথার পিছনের দিকটা দেখল। ওইখান থেকেই রক্ত গড়িয়ে এসে মেঝেতে পড়েছিল। সাধুর একটা হাত একটু তুলবার চেষ্টা করেই শাগনিক আবার নামিয়ে দিল। বলল, রিগার মর্টিস সেট করে গেছে, মানে কাল রাত্রিরে খুন হয়েছে। তারপর মাথার পেছনে ইনজুরিটা ভালো করে দেখে বলল, একটাই গুলি খরচা হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে, তার বেশি লাগবেই বা কেন? কিন্তু কথাটা শেষ না করেই শাগনিক কেমন যেন হতচকিত ভাব নিয়ে ঘরটার মধ্যে এদিক ওদিক ঘুরতে লাগলো। আমি বললাম, কি হলো? বুলেটের খোলটা তো এই ঘরে পড়ে থাকার কথা, সেটা কোথায় গেল? বুলেটের খোল আর পাওয়া গেল না। পাওয়া গেল না আরো অনেক কিছু। কোনো পায়ের ছাপ নেই, ফিঙ্গারপ্রিন্ট নেই। তারা যেন খুন হওয়ার পর যত্ন সহকারে সব মুছে ফেলেছে। ভুরু কুচকে গেল শাগনিকের। বলল, এটা কেমন হলো? তার মানে কি সকালে যে মেয়েগুলো মৃতদেহ আবিষ্কার করেছিল তাদেরই মধ্যে টেররিস্টদের লোক লুকিয়েছিল? ভালো করে দেখতে হবে তো ব্যাপারটা। শিবসাধুর হাতের কাছে কটা জিনিস পড়েছিল, সেগুলো ঘাঁটতে ঘাঁটতে শাগনিক বলল, এটা এক পার্থ, ট্যাটু করার মানে উল্কি আঁকার সরঞ্জাম, ছুঁচ, রং, তুলো, আরও কি সব যেন। তার মানে শিবসাধু যখন ট্যাটু আঁকার প্রস্তুতি নিতে অন্যমনস্ক হয়ে পড়েছিল তখনই তাকে খুন করা হয়েছে। আরে এটা কি? ট্যাটুর ব্যাগ থেকে একটা ট্রেসিং পেপারের মতো কাগজ হাতে নিয়ে উঠে দাঁড়ালো শাগনিক। টর্চের আলোয় কাগজটাকে মিলে ধরল। পার্থ, দেখ, এটা ইন্টারেস্টিং জিনিস। ট্রেসিং পেপারের ওপর কাঁকড়া বিছের নকশা। এই ট্রেসিং পেপার থেকে চামড়ার ওপর ছাপ তুলে ট্যাটু আঁকা হয়। তার মানে কি নতুন টেররিস্ট দলের লোগো হচ্ছে কাঁকড়া বিছে? কে কে ওখানে? দরজার কাছ থেকে একটা ছায়া সরে যেতে গিয়েও শাগনিকের চিৎকারে আবার এগিয়ে এলো। ছায়ার পেছনের মানুষটাকেও দেখা গেল। অন্য কেউ নয়, হাবিলদার জীবনবাবু। উঁকি মারছিলেন কেন? কিছু বলবার থাকলে ভেতরে আসবেন তো। আগে না স্যার, মানে আবহাওয়াটা ক্রমশ খারাপ হচ্ছে তো, আমাদের এবার রওনা হলে ভালো হতো। ওই নদীতে যদি হরপা বান আসে তাহলে আমার জিপ নিয়ে পেরোতে পারবো না। জীবনবাবুর কথাটা সত্যি। হঠাৎই অসময়ে বৃষ্টি নেমেছে। সন্ধ্যের আবছা আলোয় নদীর দিকে চেয়ে মনে হলো জল ইতিমধ্যে অনেকটা বেড়ে গেছে। শাগনিক বলল, তাহলে একটা কাজ করুন, ঘরটা আর তালা দেওয়ার দরকার নেই, আপনি দরজায় গার্ড দিন। আমি আর এই সাহেব শিরৌল থেকে কয়েকজন লোক নিয়ে আসছি, তারা আপনার সঙ্গে ধরাধরি করে বডিটা জিপের পেছনে তুলে দেবে। জীবনবাবুকে পাহারায় রেখে আমরা জিপ নিয়ে নদী পেরোলাম। যখন প্রায় শিরৌল গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি তখনই হঠাৎ শিবসাধুর ডেরার দিক থেকে মানুষের গলার তীক্ষ্ণ আর্তনাদ ভেসে এলো। ক্যাচ করে ব্রেক কষে জিপটাকে দাঁড় করিয়ে দিয়ে শাগনিক আমাকে জিজ্ঞেস করলো, তুই শুনলি পার্থ? আমি বললাম, হ্যাঁ, কে যেন চিৎকার করে উঠল। তাহলে কি শুনেছি? জীবনবাবুকে কেউ অ্যাটাক করলো নাকি? বালিকাদার ওপরে জিপটাকে ইউ টার্ন করিয়ে শাগনিক শিবসাধুর আস্তানার দিকে ফিরে চলল। রাস্তা পেছল, স্পিড তোলা যাচ্ছিল না। শিবসাধুর আস্তানা অবধি ফিরে যেতে আমাদের অনেকটাই সময় লাগলো। ততক্ষণে পুরোপুরি অন্ধকার নেমে গিয়েছি। বৃষ্টির জোরও বেড়েছে। জিপ থেকে নেমে আমরা দুজনে দুটো 4 সেলের টর্চ জ্বালিয়ে শিবসাধুর ঘরের দিকে পা চালালাম। সামনে শাগনিক, আমি পেছনে। শাগনিকের হাতে টর্চ ছাড়াও একটা রিভলভার। কিছুক্ষণ বাদে শিবসাধুর ঘরের চৌকাঠে দাঁড়িয়ে আমরা একই সঙ্গে ঘরের মেঝের দিকে টর্চের আলো ফেললাম। সেখানে এখন শিবসাধুর মৃতদেহ পড়ে নেই, তার বদলে অন্য একটা মৃতদেহ পড়ে আছে। মৃত মানুষটার চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত, খাকি উর্দিটাও ছিঁড়ে ফালা ফালা করে দেওয়া হয়েছে। তবু চিনতে অসুবিধা হলো না, হাবিলদার জীবনবাবু। আমরা আরও দুপা এগিয়ে এলাম। জীবনবাবুর বুকের ওপর একটা পুরনো উল্কি, কাঁকড়া বিছের। তার নিচে আরও একটা নাম, একটা গ্রামের। সূচের টাটকা ফোঁড়গুলো থেকে
এখনো রক্ত গড়াচ্ছে। সাগনিক সেই দিক থেকে চোখ না সরিয়ে ফিসফিস করে বলে উঠল, তার মানে জীবনবাবু একজন বিশ্বাসঘাতক টেররিস্ট আমাদের মধ্যে মিশেছিলেন। এর আগে যখন শিব সাধুর কাছে কাঁকড়া বিছের উল্কি আঁকাতে এসেছিলেন, তখন শিব সাধু ওনাকে চিনে ফেলেছিল। ওনার জন্যই শিব সাধুকে খুন হতে হয়েছিল। বুঝলি পার্থ, এখন মনে পড়েছে আজ সকালে লাশ পাহারা দেওয়ার ডিউটি জীবনবাবুকে এরকম জোর করেই আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। উদ্দেশ্যটা এবার বুঝতে পারছিস তো? সমস্ত এভিডেন্স লোপাট করা। তবু ট্রেসিং পেপারটা ওনার নজর এড়িয়ে গিয়েছিল। এখন ওটাকে সরাবার জন্যেই ঘরে ঢুকেছিল। আর ঘরে ঢুকতেই আমি বললাম, ঘরে ঢোকার পর কেউ নাকে মারল সাগনিক? ওনার বুকের উপর নতুন করে উল্কিতে লেখা ওই নামগুলোই বা কাদের? বুঝতে পারছিস না? নামগুলো ওনার দলের বাকি টেররিস্টদের। শুধু নাম নয়, এই মুহূর্তে ওরা যেখানে লুকিয়ে আছে সেই গ্রামের নাম উল্কি দিয়ে লিখে রেখে দিয়েছে। আমার কাজ শুধু ওদেরকে ধরা। কিন্তু কে কে লিখে রেখে গেছে? কে খুন করলো জীবনবাবুকে? শিব সাধুর লাশটাই বা কোথায় গেল? আমার কথার উত্তর না দিয়ে সাগনিক বাইরে বেরিয়ে এলো। পিছনে পিছনে আমি। সাগনিক ও টর্চের আলোটা উঠোনের ওপর ফেলল। দেখলাম কাদার ওপর দিয়ে দুটো টাটকা পায়ের ছাপ ঘরের পেছনের দিকে চলে গেছে। আমরা ছাপগুলোকে অনুসরণ করে সেদিকে গেলাম। চলন্ত টর্চটাকে তুলে ধরে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাতেই চোখে পড়ল এক অভাবনীয় দৃশ্য। অনেক দূরে একটা মানুষের মূর্তি টলতে টলতে কাশবন ভেঙে জঙ্গলের দিকে এগিয়ে চলেছে। এত দূর থেকেও বোঝা যাচ্ছিল তার মুখ জটা দাড়িতে ঢাকা। বৃষ্টির জলে গায়ের সঙ্গে লেপ্টে আছে গাঢ় রঙের ধুতি আর চাদর। মাথার পেছনে বুলেটের ক্ষতটা অবশ্য এত দূর থেকে দেখা সম্ভব নয়। টর্চটা নিভিয়ে দিয়ে সাগনিক বলল, যে মৃতদেহ উঠে দাঁড়ায় খুন করে উল্কি এঁকে চলে যায়, তাকে কি আর লাশ বলা যায় পার্থ? না, লাশ নয়, শিব সাধু এখন পিশাচ।